1756 সালে 2রা জুলাই ইংরেজদের পরাজিত করে কলকাতা শাসনের ভার 3000 সৈন্য সহ রাজা মানিকচাঁদকে দিয়ে কলকাতার নাম বদলে আলীনগর রেখে মহাসমারোহে মুর্শিদাবাদে ফিরে এলেন নবাব সিরাজউদ্দৌলা। এদিকে দিল্লি সম্রাটের কাছ থেকে জগৎ শেঠের সহযোগিতায় বিপুল রাজস্বের বিনিময়ে সুবেদারি ফরমান পেয়ে গেলেন সিরাজের আপন মাসির ছেলে শওকত জং। আইনত শওকতই এবার মুর্শিদাবাদের নবাব হবেন। পূর্ণিয়ার নবাব সিংহাসনে দাবিদার শওকত জংয়ের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে এগোলেন নবাব সিরাজউদ্দৌলা। 16 অক্টোবর 1756 মণিহারির যুদ্ধে নিহত হলেন শওকত জং। মোহনলাল প্রশাসনের দায়িত্ব এবং শওকত জংয়ের ধন সম্পত্তি দখল নেওয়ার দায়িত্ব দিয়ে বিজয়ী সিরাজ মুর্শিদাবাদে ফিরে এলেন মহাসমারোহে। 15 এপ্রিল 1756 থেকে 16 অক্টোবর 1756 এই 6 মাস সিরাজ নিজেকে সার্থক নবাব হিসাবে প্রতিষ্ঠিত করলেন। তার শত্রুদের জব্দ করলেন, ইংরেজ বণিকদের ঔদ্ধত্যের উপযুক্ত শাস্তি দিলেন। সিরাজের ভাগ্য গৌরবের সর্বোচ্চ চূড়ায় দীপ্তিয়মান। সিরাজ শক্তিমান ও আত্মবিশ্বাসী, কিন্তু এর পরের 9 মাস সিরাজ আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন। সর্বদা দ্বিধাগ্রস্ত, সংশয় আকুল, পদে পদে ভুল করে ফেললেন নবাব। কি সেই ভুল যার মাসুল দিতে হলো নিজের জীবন দিয়ে? আসুন বন্ধুরা, পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা যে বড় বড় ভুলগুলি করেছিল বা যে মারাত্মক 5টি ভুল করেছিলেন, যার জন্য তার নিজের জীবন দিয়ে তার ভুলের মাসুল দিতে হয়েছিল, আজ শোনাবো সেই কথা। কলকাতা থেকে পালিয়ে ফলতায় আশ্রয় নেওয়া ইংরেজদের তিনি নিরাপদে থাকতে আশ্রয় দিলেন। চাইলে তিনি বাংলা থেকে উচ্ছেদ করতে পারতেন, কিন্তু তা তিনি করেননি। তিনি ভেবেছিলেন ইংরেজরা চিরদিনের মতো শায়েস্তা হয়ে গিয়েছে, তার কাছে ক্ষমা চেয়ে ভালো ছেলের মতো এবার থেকে ব্যবসায়িক মন দিবেন। কিন্তু ওইদিকে মাদ্রাজ থেকে পূর্ণ শক্তি নিয়ে লড়াই শুরু করতে পারে সে কথা সে স্বপ্নেও ভাবতে পারেনি। অ্যাডমিরাল অটস নৌবাহিনী এবং রবার্ট ক্লাইভের স্থল বাহিনী 16 ডিসেম্বর 1756 সালে ফলতায় জমা হতে শুরু হলো। 27 ডিসেম্বর কলকাতা পূর্ণ দখলের অভিযান শুরু হলো। বজবজ দুর্গ ধ্বংস হলো। 2রা জানুয়ারি ক্লাইভ তার বাহিনী নিয়ে কলকাতা দখলে নিলেন। নবাব সেনাপতি মানিকচাঁদ আগেই কলকাতা ছেড়ে পালিয়ে গিয়েছেন। 9 জানুয়ারি হুগলি নগরী ধ্বংস হলো। হুগলির দুর্গ কামানের গোলায় ভেঙে পড়ল। বহু শস্য গোলা পুড়ে ছাই হয়ে গেল। হুগলি ধ্বংসের খবরে উত্তেজিত নবাব বহু সৈন্য নিয়ে কলকাতার দিকে তার যাত্রা শুরু করলেন। সিরাজ কলকাতা থেকে 2 মাইল দূরে উমিচাঁদের বাগানে শিবির স্থাপন করলেন। 5 ফেব্রুয়ারি রাতের বেলা ক্লাইভ আক্রমণ করলেন নবাব সিরাজউদ্দৌলার শিবির। অনেক কষ্টে পালিয়ে বাঁচলেন নবাব সিরাজউদ্দৌলা। সেই দিন নবাবের সাথে ছিল 40,000 অশ্বারোহী সেনাবাহিনী, 7,000 পদাতিক, 30টা কামান। অন্যদিকে ক্লাইভের ছিল মাত্র 711 জন পদাতিক, 100 জন গোলন্দাজ, 1300 সিপাহী আর 14টা কামান। পলাশীর যুদ্ধের চেয়ে এই সংঘর্ষ কোনো অংশেই কম ছিল না, তা ছিল অনেক বেশি রক্তাক্ত ও ভয়াবহ। পয়লা ফেব্রুয়ারি ইংরেজ ও নবাব পক্ষ সন্ধি হলো। বলা বাহুল্য নবাবকে অনেক বেশি ক্ষতি স্বীকার করে সন্ধিটি করতে হলো। সেই সন্ধির ফলে ইংরেজদের বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি পেলেন। দখল করা ইংরেজ কোটি ফিরিয়ে দিতে হলো। ইংরেজদের আর্থিক ক্ষতিপূরণ প্রতিশ্রুতি দিতে হলো। তাদের কলকাতার সুরক্ষা ব্যবস্থার সুদৃঢ় করার ক্ষমতা দেওয়া হলো এবং টাকসালের মুদ্রা তৈরির অধিকারও দেওয়া হলো। ইংরেজরা এই সন্ধি করেও ক্ষান্ত হলো না। 1757 সালে 23 মার্চ ক্লাইভ অধীনে ইংরেজ বাহিনী ফরাসিদের চন্দননগর দুর্গ দখল করে নেয়। শুধু তাই নয়, নবাবকে চাপ দিয়ে তাদের বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী জাতির শত্রু ফরাসিদের বাংলা ছাড়া ব্যবস্থাও করে দিলেন। প্রবল অনিচ্ছা থাকার পরেও ক্লাইভের চাপে তার বিপদের বন্ধু ফরাসিদের ত্যাগ করলেন। ফরাসি সেনাপতি বাংলা ছেড়ে যেতে বাধ্য হলো। সিরাজের জীবনে মস্ত বড় ভুল বাংলা থেকে ফরাসিদের সরিয়ে দেওয়া।
পলাশির যুদ্ধের আগে গোপন ষড়যন্ত্রের আভাস পেয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলা মীর জাফরকে বক্সির পদ থেকে বরখাস্ত করেছিলেন। শুধু তাই নয়, তার বাড়ির চারিদিকে কামান স্থাপন করে বাড়ি উড়িয়ে দেওয়ারও ভয় দেখালেন। 12 জুন অর্স মীর জাফরকে গুটি ছেড়ে পালালেন। সিরাজ মীর জাফরের ষড়যন্ত্রের কথা পুরোপুরি ভাবে জেনে গেলেন। এই সময় মোহনলাল ও মীর মদন বিভিন্ন তার বিধ্বস্ত অনুচররা মীর জাফরকে হত্যা করার পরামর্শ দিলেন। তারা বোঝালেন এর ফলে ইংরেজরা ভয় আর তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস পাবে না। যে অশুভ শক্তি সিরাজের কাছে ছিল তারা বলল মীর জাফরের সাথে ঝামেলা মিটমাট করে নিতে। হতবুদ্ধি নবাব অশুভ শক্তির কথা মতো মীর জাফরের বাসাতে গিয়ে দিনীভাবে তার সহযোগিতা চাইলেন। অবশেষে নানা শর্তে মীর জাফর রাজি হলেন। শর্তগুলির মধ্যে সবচেয়ে ভয়ানক হলো তিনি আসন্ন যুদ্ধে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবেন না। এটা জানার সত্ত্বেও নবাব সিরাজউদ্দৌলা তাকে প্রধান সেনাপতি মনোনীত করলেন। মীর জাফর যখন জানিয়ে দিলেন আসন্ন যুদ্ধে বা পলাশির যুদ্ধে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে না বা সক্রিয় অংশগ্রহণ করবেন না, এটা জানার পরেও নবাব সিরাজউদ্দৌলা তাকে নিয়ে গেলেন পলাশির যুদ্ধক্ষেত্রে। 23 জুন সময়টা আপনারা ভেবে দেখুন। সময়টা বর্ষার সময়, বৃষ্টি পড়ছে, অল্প অল্প বৃষ্টি পড়ছে। এই সময় নবাব সিরাজউদ্দৌলা তার যুদ্ধের রসদ, কামানের গোলা বারুদ তিনি যা নিয়ে গিয়েছিলেন সেগুলি কিন্তু ঢেকে রাখার কোনো চিন্তা ভাবনাই করেনি। এর ফলে যে মুহূর্তে পলাশির যুদ্ধ শুরু হলো তখনই এক পশলা বৃষ্টিতে সমস্ত গোলা বারুদ ভিজে অকেজো হয়ে গেল। অন্যদিকে ইংরেজরা যা কিছু অস্ত্রশস্ত্র নিয়ে গিয়েছিল তারা ত্রিপল দিয়ে তা ঢেকে রেখেছিল, যার ফলে নবাব সিরাজউদ্দৌলার কামানের গোলা বারুদ অকেজো হয়ে থাকলো, অন্যদিকে ইংরেজদের অক্ষত থাকলো গোলা বারুদ। বন্ধুরা, এটাই ছিল চতুর্থ ভুল। মীর মদনের মৃত্যুর পর মোহনলাল যুদ্ধে চালিয়ে যাওয়ার পক্ষে ছিল, প্রায় যুদ্ধে জিতে যাওয়ার তার প্রান্তে ছিল। আর কিছুক্ষণ পর তিনি জয়লাভ করতেন পলাশির যুদ্ধে। আর ঠিক তখনই মীর জাফরের পরামর্শে দিলেন যে যুদ্ধবৃত্তি দেওয়া, কারণ সন্দেহ হয়ে গিয়েছে। অথচ মোহনলাল সিরাজকে বারবার বলছে আমরা এখন টিকতে পারবো না, আর কিছুক্ষণের মধ্যে আমরা জয়লাভ করব। কিন্তু সিরাজউদ্দৌলা আগেই জেনেছিল মীর জাফর শত্রুর পক্ষে লোক, মীর জাফর ষড়যন্ত্রকারী। এত জানার পরেও মীর জাফরের কথার উপর বিশ্বাস করে তিনি মোহনলালকে যুদ্ধ থামাতে বললেন। আর মোহনলাল ফিরে আসা মাত্র তার সেনাবাহিনী অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে গেলেন। ব্রিটিশ বাহিনীর ঝাঁপিয়ে পড়লো নবাব বাহিনীর উপর। এটা ছিল নবাব সিরাজউদ্দৌলার সবচেয়ে বড় ভুল। পলাশির যুদ্ধে যে 5টি বড় ভুল ছিল, যার ফলে যে ভয়ঙ্কর ভুলগুলি করেছিল, যার ফলে বাংলার ইতিহাসটাই পাল্টে গিয়েছিল। আজকের সেই কথাগুলি তুলে ধরলাম আপনাদের সামনে আজকের এই ভিডিওতে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট অবশ্যই করবেন, লাইক ও শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন ও চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।